أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের এই পলাশী দিবসের আলোচনা সভার সম্মানিত সঞ্চালক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল হাফেজ রাশিদুল ইসলাম ভাই, উপস্থিত দেশে বিদেশে অবস্থানরত আজকের এই আয়োজনে সংযুক্ত হওয়া বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের ইসলাম প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে নবাব সিরাজউদ্দৌলার সেই শিক্ষাকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্যে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ইসলামের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন, ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতা কর্মীকে আল্লাহ তাআলা তাদের মধ্যে শামিল করেছেন। আল্লাহর কাছে কামনা করছি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ইসলামের ডাকে সাড়া দিয়ে যে সকল তাজা প্রাণ জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ছাত্র সমাজ, সম্মানিত দেশবাসী, 1757 সাল 23শে জুন সবার কাছে এই তারিখটি বেদনার, একই সাথে এই তারিখটি আমাদের জন্য অনেক বেশি শিক্ষার, যে জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই আয়োজনের মূল প্রতিপাদ্য ঠিক করেছে পলাশীর প্রভাব এবং আজকের বাংলাদেশ। 23শে জুন কি ঘটেছিল, কি ট্র্যাজেডি হয়েছিল, যে ট্র্যাজেডির বিষক্রিয়ায় বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল। পলাশীর প্রান্তর বাঙালির খুনে লালে লাল হয়েছিল। ইংরেজ বেনিয়া তাদের বিষাক্ত নখরে বাংলার মানুষকে গোলামে পরিণত করেছিল। যাদের নাম বা পরিচয় ছিল নবাব, তাদের পরিচয় হয়ে গিয়েছিল গোলাম। হারাতে হয়েছিল বাংলার স্বাধীনতা, বরণ করে নিতে হয়েছিল 250 বছরের ইংরেজ গোলামির ইতিহাস। শুধুমাত্র বাংলার মানুষই তাদের সেই নবাবী চরিত্রকে হারায়নি, বরং সেদিনের সেই ঘটনায় ইসলাম তার সংস্কৃতিকে হারিয়েছে। পরবর্তীতে নেসার আলী তিতুমিরের সময় আমরা দেখেছি দাঁড়িয়ে রাখতে হলে এ বাংলার মুসলমানদেরকে আলাদা খাজনা দিতে হয়েছে। নেসার আলী তিতুমিরের সময় মসজিদ করতে গেলে কাউকে মেম্বার করতে হলে 500 টাকা বিশেষ খাজনা দিতে হয়েছে। তখনকার সময়ে 1000 টাকা খাজনা দিতে হয়েছে। গরু জবাই করলে হাত কেটে দেওয়া হয়েছে। মুসলিমদের যেই ক্ষতি সেদিন হয়েছিল, সেই ক্ষতির সূচনা হয়েছিল 1757 সালের সেই 23শে জুনের ট্র্যাজেডির মাধ্যমে। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, ইসলামের যাত্রা যেভাবে বাধাগ্রস্ত হয়েছিল, দীর্ঘ লড়াই সংগ্রাম এবং চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে মুসলিম জাতি নতুন করে একটি মুসলিম দেশে পরিচয় পেয়েছিল। প্রায় 250 বছর হাজার হাজার আলেমের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে
1947 সালের ব্রিটিশের হাত থেকে মুক্ত হয়ে নতুন এক ইসলামী রাষ্ট্রের সন্ধান পেয়েছিল মুসলিম বিশ্ব। বাংলার মানুষ নতুন করে আশা দেখতে শুরু করেছিল। গঠিত হয়েছিল ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র। তার মাত্র 24 বছর পর আমরা আজকের যে প্রতিপাদ্য ঠিক করেছি, আজকের বাংলাদেশ, সেই বাংলাদেশের উদয় হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বরের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, এক সাগর রক্তের বিনিময়ে। 2021 সালে আমরা বাংলাদেশের সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছি। 1947 সালে ভারত বিভক্তির মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ছিল দীর্ঘ 200 বছরের গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকা, হাঁপিয়ে ওঠা এদেশের জনগণের আধিপত্যবাদীদের প্রদত্ত করুণা বা সান্ত্বনা। আর 1971 সালের দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল এক আধিপত্যবাদীদের কবল থেকে মুক্ত হয়ে আরেক আধিপত্যবাদীদের কবলে নিজেদেরকে সঁপে দেওয়ার নাম। খেয়াল করে দেখেন, সে আধিপত্য থেকে আদৌ আমাদের উত্তরণ হয়নি। আজকের বাংলাদেশের চিত্র কি? পলাশীর ট্র্যাজেডির পর থেকে এখনো আমাদের বিদেশিদের কৃপা অনুগ্রহের পাত্র হয়ে থাকতে হয়েছে। ব্যবসায় বাণিজ্যে তাদের পদানত থেকে গেছি। যে সম্পদ বিদেশিরা এদেশ থেকে লুণ্ঠন করে নিয়ে নিজ দেশে শিল্প বিপ্লব ঘটিয়েছে, আমরা সে সম্পদের অংশীদার না হয়ে তাদের আরো উন্নতির যোগানদাতা হয়েছি। আমাদের সম্পদের জন্য বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা তাদের কাছে হাত পাচ্ছি। রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে সুদূর প্রসারী সাম্রাজ্যবাদী বিদেশিরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আজও আমরা সেই সাম্রাজ্যের পদতলে পিষ্ট হচ্ছি। যে শিক্ষা ও আইন ব্যবস্থার বিস্তৃতি তারা দেশে ঘটিয়েছিল, তার আলোকে আমাদের দৈনন্দিন কার্যনির্বাহ ও বিচার প্রশাসন চলছে। আজকে হাইকোর্ট থেকে শুরু করে সকল জায়গায় সেই 1757 সালের মুসলিম নবাবের পরাজয়ের মধ্য দিয়ে যে আইন রচিত হয়েছিল, সেই রচিত আইন প্রণেতাদের প্রণীত আইনে চলছে। শুধু তাই নয়, উপরন্তু সাম্রাজ্যবাদের কালো থাবা এখন শুধু সেই ব্রিটিশদের কাছ থেকে আসছে না, নতুন করে ভয়ঙ্কর রূপে ধারণ করেছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব। ফলে আমরা আগে গোলামি করতাম এক সাম্রাজ্যবাদের, আর এখন নতুন নতুন সাম্রাজ্যবাদের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হচ্ছে, পরাস্ত হতে হচ্ছে আমাদেরকে। আমাদের নতুন প্রজন্ম নিজেদের কালচার শেখার পরিবর্তে শিখছে পার্শ্ববর্তী দেশের আকাশ সংস্কৃতির নতুন রূপ। নিজেদের জীবন জিজ্ঞাসার পরিবর্তে নিজের সংস্কৃতিকে হারিয়ে নতুন করে ভিন সংস্কৃতিতে আকৃষ্ট হয়ে যাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্ম মনের অজান্তেই গোলামে পরিণত হচ্ছে তাদের। পলাশী বিপর্যয়ের আজকে প্রায় 250 বছর পরেও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে পর্যালোচনা করলে দেখা যাবে বাস্তব পরিস্থিতিতে তেমন কোনো উন্নতি হয়নি। দিন দিনই বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের ব্যবসায় বাণিজ্য শুরু করে সমগ্র অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে এমন ব্যক্তিরা যারা বাংলাদেশের স্বাধীন জাতিসত্তায় বিশ্বাসী হলেও তারা বাংলাদেশকে বিক্রি করে নিজের পেটকে ভরার জন্য ভরপুর। নিজেকে সাম্রাজ্যবাদীর দূষণে পরিণত করে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা দেশকে বিক্রি করে দিতে প্রস্তুত, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশের বিরুদ্ধে চুক্তি করতেও তারা দ্বিধা করছে না। অন্যদিকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অব্যাহত প্রচেষ্টা নানাভাবে চলছে। জাতিসত্তা বিরোধী আজকে খেয়াল করে দেখা যায় এনজিও অপতৎপরতা বেপরোয়াভাবে চলছে। উমর ফারুক ত্রিপুরাকে হত্যা করে তার নজরানা পেশ করা হয়েছে। দেশে থেকে বাংলাদেশের 90% মুসলমানদের চেতনা বিরোধী একটি শক্তি
বাংলাদেশের শাসক গোষ্ঠীর তৎপরতায় গড়ে উঠেছে, যারা 90% মুসলমানদের মাথার তাজ একজন ইমামকে নির্দ্বিধায় হত্যা করে এখন পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের বিচারের সম্মুখীন হওয়া থেকে পার পেয়ে যাচ্ছে। কেন আমরা বিদেশিদের গোলামি করতে গিয়ে দেশের এই সম্পদগুলোকে নিজেদের কাছে মূল্যহীন করে গড়ে তুলেছি? সম্মানিত ভাইরা আমার, এই যেন আমাদের কাছে মনে হচ্ছে এই চিত্রটা এই যুগের জগৎ শেঠ উমিচাঁদ স্বাধীনতার এই 50 বছর পরেও পারিনি আমরা স্বাধীন, সার্বভৌম এবং সার্বজনীন সকলের নিকট একটি গ্রহণযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করতে, যার মাধ্যমে সৎ, দক্ষ, দেশপ্রেমিক জনশক্তি গড়ে তোলা সম্ভব, দেশপ্রেমিক মানুষ এবং নেতৃত্ব গড়ে তোলা সম্ভব। বরং আমরা এমন মানুষ তৈরি করছি যে মানুষগুলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের রূপ পাল্টেছে। খেয়াল করে দেখেন, সেই একই ষড়যন্ত্র যেভাবে চলছে, নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, শুধু পাল্টেছে এই ষড়যন্ত্রের কুশীলব, ষড়যন্ত্রকারীর সংখ্যা, ষড়যন্ত্রকারীর ধরন, ব্যবহৃত হচ্ছে নতুন প্রযুক্তি, বেশি আসছে নতুন চেহারা, আর কিছুই নয়। লাখো লাখো গ্রাহকের সম্পদকে লুণ্ঠন করে অনলাইন ব্যবসার নামে দেশ বিরোধী নানাবিধ চক্রান্ত করে যাচ্ছে, অথচ দেশের পক্ষে কথা বলার কেউ থাকছে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই ষড়যন্ত্রের ধরন পাল্টানোর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার নানাবিধ ষড়যন্ত্র চলছে। যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তৈরি হচ্ছে নব্যযুগের মির্জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভদের মতো এই দেশকে বিধ্বংসকারী লোক। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের শাসক গোষ্ঠী পরিণত হয়েছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী লেন্দুব দর্জির ভূমিকায়, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে নতুন করে বাংলাদেশকে আবার হুমকির মুখে ঠেলে দিতে চায়। সুতরাং এখন সুযোগ এসেছে নিজেদেরকে একটি সার্বভৌম স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভাবার, নতুন করে চোখের পানি ফেলা বাদ দিয়ে নিজেদেরকে প্রস্তুত করার, সব কিছুকে বিলিয়ে দিয়ে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে আমরা নবাব সিরাজউদ্দৌলার সুযোগ্য উত্তরসূরি হিসেবে দেশের জন্য কাজ করতে পারি। নবাব সিরাজউদ্দৌলা এদেশের দেশপ্রেমিকদের প্রেরণার জন্য প্রধান উদ্দীপক হিসেবে যাতে ভূমিকা পালন করতে পারে। নবাব সিরাজউদ্দৌলা আমাদের স্বাধীনতার অস্তিত্বের প্রতীক, আমাদের জাতীয় বীর। এই কথাটুকু আজকে জাতিগতভাবে স্মরণ করা না হলেও এ বাস্তবতা যেন মানুষ উপলব্ধি করতে পারে। ছাত্র শিবির সেজন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ ছাত্র শিবির দেশের ছাত্র জনতাকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে বাংলাদেশের বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে স্বাধীন, সার্বভৌম একটি শান্তিপূর্ণ দেশ উপহার দেওয়ার জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক, যোগ্য নেতৃত্ব গড়ে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।